প্রায় ১৫ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদের সবার চোখে জ্বলে উঠেছিল আশার আলো। তারা বিশ্বাস করতে শুরু করেছিলেন অন্তর্বর্তী সরকারের সময়ই হয়তো বাস্তবায়িত হবে এই স্বপ্নের বেতন স্কেল। মাসের শেষে হয়তো তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে আরও বেশি টাকা, সংসারে ফিরবে একটু স্বস্তি, একটু সুখ। কিন্তু দর্শক, স্বপ্ন তো স্বপ্নই থেকে যায় অনেক সময়। আজ সেই স্বপ্নে ভাঙনের শব্দ শোনা গেল। আজকে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক হয়েছিল। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এসে দাঁড়ালেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। তার মুখ থেকে যে কথাগুলো বেরিয়ে আসলো, সেগুলো শুনে যেন থমকে গেলেন সবাই। আজকে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক হয়েছিল। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এসে দাঁড়ালেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। তার মুখ থেকে যে কথাগুলো বেরিয়ে আসলো, সেগুলো শুনে যেন থমকে গেলেন সবাই। উপদেষ্টা বললেন, সরকারের হাতে সময় নেই, অন্তর্বর্তী সরকারের মেয়াদ আর মাত্র ১৫ দিন বাকি। এত কম সময়ে একটি নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব নয়। তার কথায়, হ্যাঁ, পে কমিশন করা হয়েছে ঠিকই, তারা তাদের রিপোর্টও জমা দিয়েছে, কিন্তু এটা বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। আমাদের আর মাত্র ১৫ দিন সময় আছে, তাই এখন আমরা এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে চাই না। শুনতে খুবই সহজ মনে হচ্ছে, তাই না? কিন্তু এর পেছনের অর্থটা বুঝতে পারছেন? ১৫ লক্ষ পরিবার যারা ভেবেছিলেন তাদের জীবনে একটু আলো আসবে, তাদের সেই আশা আজ মুহূর্তেই নিভে গেল। এখন অনেকেই ভাবছেন, এই সিদ্ধান্তের প্রভাব কোথায় কোথায় পড়বে। বাজারে জিনিসপত্রের দাম কি আরও বেড়ে যাবে? সাধারণ মানুষের জীবন কি আরও কঠিন হয়ে পড়বে? উপদেষ্টা অবশ্য এখানে একটা আশ্বস্ত করার চেষ্টা করেছেন। তিনি দাবি করেছেন, বেতন বৃদ্ধি না হওয়ায় বাজারে দামের উপর কোনো প্রভাব পড়বে না। কারণটাও বলেছেন সহজ ভাষায়, জিনিসপত্রের দামে প্রভাব পড়ার কোনো কারণই নেই, কারণ আমরা তো এটা বাস্তবায়নই করছি না। বিষয়টা একদম পরিষ্কার, এটা শুধুমাত্র একটা কমিটি গঠন করা হয়েছিল, এর বেশি কিছু না। কিন্তু দর্শক, প্রশ্ন হলো, এই যুক্তি কি সত্যিই গ্রহণযোগ্য? মূল্যস্ফীতির এই যুগে যখন প্রতিদিন বাজারে যাওয়া মানেই পকেটে টান পড়া, তখন বেতন না বাড়লে সরকারি কর্মচারীরা কিভাবে তাদের সংসার চালাবেন? এই প্রশ্নের উত্তর হয়তো সময়ই দেবে। তবে শুধু বেতনের বিষয়টি আজকের বৈঠকে আলোচিত হয়নি। আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দেশের প্রতিরক্ষা এবং অর্থনীতির সঙ্গে সরাসরি জড়িত। প্রথমত, দেশের প্রতিরক্ষা ক্ষমতা শক্তিশালী করার লক্ষ্যে চট্টগ্রামে একটি ডিফেন্স ইকোনমিক জোনের জন্য জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে কি হবে জানেন? সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য সমরাস্ত্র উৎপাদন করা হবে দেশেই। জ্বালানি উপদেষ্টা এ বিষয়ে খুবই আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, আমাদের ৩টি বাহিনী আছে, আমরা ডিফেন্স সরঞ্জাম তো সবসময় কিনে থাকি, এতে নতুন কিছু নেই। নতুন যেটা, সেটা হলো এবার আমরা নিজেরাই এগুলো উৎপাদন করব। এজন্যই জমি বরাদ্দ দেওয়া হয়েছে, এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য নেই। তবে সম্প্রতি যেসব গুজব ছড়িয়েছে, বিশেষ করে পাকিস্তান, চীন বা তুরস্ক থেকে যুদ্ধবিমান বা ড্রোন কেনার গুজব, সেগুলো সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছেন উপদেষ্টা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এ ধরনের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তার জানা নেই। এছাড়া ক্রিকেট প্রেমীদের জন্য একটি তথ্য, বিশ্বকাপ ক্রিকেট নিয়ে ভারতের সঙ্গে যে টানাপোড়েন চলছে, সে বিষয়টি উপদেষ্টা স্বীকার করেছেন। তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। আর হ্যাঁ, আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে জনগণের স্বার্থে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০,০০০ টন মসুর ডাল এবং ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে, যাতে রমজানে বাজারে সংকট না হয়, দাম নিয়ন্ত্রণে থাকে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাবের জন্য ১০০টি জিপ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয়েছে। উপদেষ্টা জানিয়েছেন, এই গাড়িগুলো কেনা হবে প্রগতি ইন্ডাস্ট্রিজ থেকে, যেটি বাংলাদেশের প্রথম সরকারি মালিকানাধীন গাড়ি প্রতিষ্ঠান। এছাড়া কৃষকদের স্বার্থে ৪,০০০ টন ইউরিয়া সার ক্রয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। তো দর্শক, আজকের এই সিদ্ধান্তগুলো নিয়ে দেশ জুড়ে চলছে তীব্র আলোচনা। বিশেষভাবে সরকারি কর্মচারীদের বেতন না বাড়ার বিষয়টি নিয়ে ছড়িয়ে পড়েছে গভীর হতাশা এবং ক্ষোভ। তারা যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন আজ ভেঙে চুরমার। আগামী দিনগুলোতে এই পরিস্থিতি কোনো দিকে মোড় নেয়, তাই এখন দেখার বিষয়। যমুনা নিউজ ঢাকা থেকে আলমগীর স্বপন আপনাদের সঙ্গেই থাকছি। আল্লাহ হাফেজ।